হ্যালো, হ্যালো, কে বলছেন? আপনি কি মল্লিকা বলছেন? জি, আপনি কে বলছেন? আচ্ছা, আমরা আপনার হাজবেন্ডকে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে সেখান থেকে হসপিটালে নিয়ে এসেছি। আপনি দয়া করে হসপিটালে চলে আসবেন। কোন হসপিটালে? আমি আমি এখনই আসছি। হ্যাঁ। বাবা, তুমি তো জানো আমার প্রথম অধ্যায়টা শুরু করতে একটু সময় লাগে। একবার লেখা ফ্লো চলে আসলে তখন এমনিতেই শেষ হয়ে যাবে। তাহলে কেন এখন আমাকে জ্বালাচ্ছ? আমিও তো তাই বলছিলাম যে একবার যদি লেখার ফ্লো চলে আসে তখন তো উঠতে কষ্ট হবে, তাই আসলাম। কেন মাঝপথে কেন উঠতে হবে? তার আগে বল, আমাকে একটু মিষ্টি খাওয়ার পারমিশন দিবি? মিষ্টি? ও বাবা, কি বিষয় বলো তো? এরকম ভ্রু কুচকে থাকলে কি বলবো? বলো। তোর পপি খালা সে আজকে আমাদের বাসায় আসছে, তোর মা দাওয়াত করেছে। সে নাকি তোর জন্য একজন প্রবাসী ছেলের সন্ধান নিয়ে এসেছে। কি? এসব নিয়ে একটা মিটিং হবে। ও সরি, তোকে তো এটা বলার কথা ছিল না, আমি বলে ফেললাম। না না, একদম ঠিক করেছো বাবা। আমি রাতেবেলা তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। এখন আমি পালাই। হ্যাঁ। আমি এখন আর নেই আমার পাশে, যখন আছে ছায়া তোমার। এই আমি এখন আর নেই আমার পাশে, যখন আছে ছায়া তোমার। এক্সকিউজ মি, স্যালুট। কি হলো এটা? না মানে হ্যাট থাকলে হ্যাটটা নামিয়ে তারপর অভিবাদন জানাতাম, যেহেতু নাই সেজন্য স্যালুট। ইয়ার কি করছেন? নো, একটু আগে আপনি ওই লোকটার সঙ্গে যা করেছেন এই ধরনের সব লোকের সঙ্গে একই রকম আচরণ করা উচিত। হাউ অ্যানিমাল লাভার বলতে পারেন। অ্যাকচুয়ালি আমি পলাশ, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আর এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গিয়ে আসলে পশু প্রাণীদের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই যে ভালোবাসার কথা বলছিলাম না, আর যারা ওদেরকে ভালোবাসে তাদেরকে আমিও ভালোবাসি। না মানে এই যে ভালোবাসার কথা বলছিলাম না, ধরেন আমি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মানুষের মধ্যে পশু পাখিদের জন্য না কোনো ভালোবাসা নেই। কেন যে সবাই তাদের সাথে এরকম করে, আই ডোন্ট নো। একদম ঠিক বলেছেন। আপনি অ্যানিমেলের কথা বলছেন। মানুষের মনেই তো আজকাল মানুষের জন্য ভালোবাসা দেখা যায় না। কখনো কখনো অবশ্য দেখা যায়, আর দেখা গেলে তখন আমি নির্লজ্জের মতো তাদের সামনে বিরক্ত করতে লাগে। এখন অবশ্য লেখা শুরু করিনি। যদি শুরু করতাম তাহলে হয়তো বা বিরক্ত হতাম। আচ্ছা যাই হোক, আপনার লেখা কিন্তু আমি পড়েছি, কল্পনার রং। আরে বাবা, নাম ধামও দেখা যায় মনে আছে। জি, খুবই রোমান্টিক আপনার লেখা।
আপনাকে প্রথমে দেখে একটু চেনা চেনা লাগছিল, কিন্তু পরে চিনেছি। এটার কারণ হচ্ছে আপনার বইয়ের ফ্ল্যাপে যে ছবিটা আছে আর আপনি সামনাসামনি যেরকম দেখতে, এদের মধ্যে অনেকখানি পার্থক্য। ও এই ছবিগুলো একটু দেখুন তো। হ্যাঁ বাহ, আপনি পোর্ট্রেটও তোলেন? যে রাধে সে চুলো বাঁধে। না, ইউ আর এক্সেলেন্ট। থ্যাংক ইউ। তাহলে আপনার নেক্সট বইয়ের ফ্ল্যাপে কিন্তু এই পোর্ট্রেটগুলো দিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি সত্যি সত্যি আমার ছবি পছন্দ করে থাকেন তাহলে নেক্সট ফ্রাইডেতে আমার একটা এক্সিবিশন আছে, আপনি চলে আসতে পারেন। ঠিক আছে, আসবো। চাইলে কাউকে আনতে পারেন, আই মিন বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, মানে একা আসতে হবে এরকম কোনো কিছু না, সবান্ধবে আমন্ত্রণ। ও, আমি তো সিঙ্গেল, কাউকে তো আনতে পারবো না, কোনো সমস্যা হবে? দ্যাটস ইভেন বেটার, কারণ যার এক্সিবিশন সেও একা। আই মিন আই অলসো সিঙ্গেল। আপনার সংলাপগুলো কেমন জানি কোনো উপন্যাস থেকে তুলে আনা এরকম মনে হয়। আমি আপনাকে উপন্যাসের জনরাটাও বলে দিতে পারি, রোম্যান্টিক। আচ্ছা শুনুন, তো এক্সিবিশনে আসলে নিশ্চয়ই শাড়ি পরে সুন্দর করে সেজে আসবেন। কেন বলেন তো? না না না, এটা কোনো রোম্যান্টিক উপন্যাসের ডায়লগ না। বেসিক্যালি আপনি শাড়ি পরে আসলে আমি আরও কয়েকটা পোর্ট্রেট তোলার চান্স পেতাম। ঠিক আছে, পরে আসবো। থ্যাংক ইউ। নাইস টু মিট ইউ। হোপ টু সি ইউ। ভালো থাকবেন। আপনিও। কি করে বলো বেঁধে রাখা যায় তোমারই সাথে সময়, কি করে তোমায় বোঝানো যায়, দেখো না একা আমার, এখনো দিন কাটে আমার তোমারই আশায় আশাতে, বেঁচে আছি বুঝি আমি তুমি পাশে এসে বসাতে, এখনো দিন কাটে। তাহলে ওই ছেলেকেই তুমি বিয়ে করবে, এটাই তোমার সিদ্ধান্ত? হ্যাঁ বাবা, আমি তাকেই বিয়ে করব। বাবা, তুমি তো জানো আমার জন্য কতগুলো বিয়ের প্রপোজাল এসেছে, আমি সবগুলো মানা করে দিয়েছি। আমি তোমার মেয়ে, মানুষ চিনতে কিন্তু আমি ভুল করি না। ও ভালো দেখিয়ে ওকে বিয়ে করতে চাচ্ছি। ও তাই তো, তুমি তো আমার মেয়ে, মানুষ চিনতে ভুল করো না। অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ বাবা, দেখো কত বড় হয়ে গেছে। আসলেই তাই। তাহলে আমার আর কি করার, তুমি তো ডিসিশন নিয়েই ফেলেছো বিয়ে করবে, আমার তো আর কিছু করার নেই। তাহলে আমি বিয়ের আয়োজন করি, তাই করে তো? ফেলো। এই খুশিতে আজকে রাতে একটা মিষ্টি খাওয়া যাবে। মিষ্টি? হ্যাঁ। না বাবা, মিষ্টি তো তুমি পাবে না। আচ্ছা ঠিক আছে, বিয়ের দিন তোমাকে অল্প একটু মিষ্টি দিব। অল্প একটু? হ্যাঁ। মাকে ম্যানেজ করো, তাহলে আরেক চামচ বেশি দিব মিষ্টি। ঠিক আছে, ওকে। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আয়োজন করছি। ওরা খুব ভালো বাবা, আমাদের মতো একদম অ্যানিমেল লাভার। রিয়েলি? হ্যাঁ, ও তোমার সাথে দেখা হলে তুমি অনেক মজা পাবে ওর সাথে কথা বলে। এটা আমাদের বাসার ঘর। হ্যাঁ, সুন্দর হয়নি? সুন্দর হয়েছে, ডিফারেন্ট। সত্যিকারের ফুল দিয়ে সাজায়নি। কেন বলো? কেন? দুইটা কারণ আছে। এক নম্বর কারণ, ধরো এতগুলো ফুল যদি আমরা গাছ থেকে ছিঁড়তাম, সেটা কি তোমার ভালো লাগতো? না। আরেকটা কারণ আছে। বলো সেটা কি? একটা ফুল তো এখানে দাঁড়িয়ে আছে। এবার বলো ভালো লাগছে কিনা? খুব সুন্দর হয়েছে। রোজ কাজের মাঝে সকালে আর সাঁঝে বেঁধে রেখেছি মনটাকে, তবু ভেবে দেখি আমি নেই সে আমার মাঝে মাঝে, ফেরাতে চেয়েছি ভিড়ে হারিয়েছি কত শতবার আমি,
তবু এমন খোঁজে তোমায় আমারই আশেপাশে পাশে। কি করে বলো বেঁধে রাখা যায় তোমারই সাথে সময়, কি করে তোমায় এই যে জি 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 ওঠো 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 ওঠো, ঘুমাইন ঠিক মতো। কফি তোমার। বাবা কফি? তো নতুন বউ সকালবেলা কফি না বানিয়ে নতুন বর বানালো, কেমন লাগছে? খুব ভালো লাগে। কিন্তু তুমি যে বললে না বর বউ, এটা শুনতে কিরকম যেন একটু বর্বর লাগে না? আচ্ছা চলো আমরা দুজন বন্ধু হয়ে যাই, তাহলে কিন্তু আমরা সব কিছু শেয়ার করতে পারবো। আমার মনে হয় বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক। সব শেয়ার করতে পারি? সবই তো, যেমন ধরো সরি, বিয়ের পরে যদি অন্য কোনো মেয়েকে ভালো লেগে যায় সেটাও তো শেয়ার করা যায় না? এবং অন্য কোনো ছেলেকেও যদি পছন্দ হয় সেটাও। থাক, বাদ দেই এই ভালো লাগার বিষয়টা, অন্য কিছু নিয়ে কথা বলি। সেই ভালো, চলো এবার নাস্তা বানাই। বসো, তুমি বসো। তোমার লেখাটা শেষ করতে হবে। লেখা শেষ করতে হলে তুমি যদি নাস্তা বানাও, কাজ করো, তাহলে লেখা শেষ হবে। সো ব্রেকফাস্ট আমি বানাচ্ছি, আমি দেখছি ব্যাপারটা, ঠিক আছে? ও থ্যাংক ইউ। আরেকটা বিষয়, সামনের সপ্তাহে কিন্তু আমার একটা ট্রিপ আছে ইন্দোনেশিয়াতে। তখন তুমি একটা কাজ করবে, তখন তুমি এখানে না থেকে বাবা মার কাছে গিয়ে থাকবে, আর ওখানে গিয়ে মনোযোগ দিয়ে লিখবে। এখানে যদি তুমি থাকো তাহলে একসঙ্গে লেখা আর সংসার সামলানো সম্ভব হবে। তুমি আমার জন্য এত কিছু ভাবো, আমি কি আমাদের জন্য একটুও ভাববো না? তুমি যখন এখানে থাকবে না, আমি এখানেই থেকে তোমার এক্সিস্টেন্স ফিল করব। তোমার স্পর্শ, তোমার হাঁটা চলা পুরো বাসায় তো আছে। শোনো, আমি অলওয়েজ আমার একটা নিজস্ব স্পেস খুঁজেছি, সেটা আমি তোমার বুকে পেয়েছি। ঠিক আছে, আমি এখানেই থাকবো, এখানে থেকেই লেখালেখি করবো। রাইট। ও কফিটা একটু খেয়ে দেখো। ও হ্যাঁ, দেখো তো কেমন হলো। কি চিনি কই? চিনিটা আমি ইচ্ছে করে দিই নাই, কারণ হচ্ছে তোমাদের বাসার সবার ডায়াবেটিস, তোমারও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা চূড়ান্ত। চিনি দিয়ে তোমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা আমি আর বাড়াতে চাই। মানে বাবা তুমি নিজেই তো অনেক মিষ্টি, এটা একটু ম্যানেজ করে নাও না। ফাজিল কোথাকার। যাই নাস্তা বানাই। এখনো দিন কাটে আমার তোমারই আশায় আশাতে, বেঁচে আছি বুঝি আমি তুমি পাশে এসে বসাতে। ভেবে দেখার পালা নিয়ে আমাকে এইবার তোমার, প্রমাণ যা চাও তাই দেব, আমারে ভালোবাসা। তুমি ছাড়া এখন বাকি সবে আমার লাগে বুঝি অযথা, সবই ছেড়ে দিতে পারি আমি, বলো না তোমায় ছাড়া। ভালি কি করছো? কি হয়েছে? কিছু না, তুমি বুঝবে না। কি বুঝবো না আমি? দেখো দেখো না, এদিকে দেখো। আমি তো তুমি তো 8-10টা মেয়ের মতো না, তাই না, যে কাঁদবে এরকম ফ্যাস ফ্যাস করে। আর আমি তো এয়ারপোর্টে যাচ্ছি রে বাবা, কোনো অপারেশন থিয়েটারে তো যাচ্ছি না, মরে তো যাবো না।
এই যে 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 প্লিজ এদিকে দেখো, তাকাও, কথা বলো। কি হলো? কি? আচ্ছা শোনো, তুমি একজন রাইটার, তোমার কল্পনা শক্তি অনেক। একটু কল্পনা করে দেখো তো যে এখন যাওয়ার সময় যতটা দুঃখ হচ্ছে, যখন ফিরে আসবো আমি তখন আনন্দটা কি পরিমাণ হবে। সেটা ভাবতে গেলেই তো আর বেশি কান্না পাচ্ছে। আগে তো বুঝিনি বিয়ের পর এত নরম হয়ে যাব। সব দোষটা তোমার, তুমি মেইন কালপ্রিট। কেন বিয়ের পর এত ভালোবেসেছো, আল্লাদি করে দিয়েছো। কি আমি কি 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 ব্র্যাড পিট? ও আচ্ছা আচ্ছা, কালপ্রিট। কিন্তু ব্র্যাড পিট বললে কিন্তু ভালো হতো। সবসময় তোমার ফয়সালা। আচ্ছা ঠিক আছে, আমি সারাক্ষণ তোমাকে ভিডিও কলে রাখবো, ভিডিও কল দিয়ে দিয়ে তোমার জীবনটা আমি জর্জরিত করে দেবো। এক মুহূর্তের জন্য তোমাকে না দেখে থাকবো না, ঠিক আছে? হবে? চলবে? কাজ শেষ হলে তাড়াতাড়ি ফিরে এসো। কাজ দ্রুত শেষ হয়ে গেলে তো তখন ধরো অনেক সুন্দরী সুন্দরী বিদেশি বান্ধবীরা থাকবে, তাদেরকে একটু টাইম দিয়ে স্পেন্ড করে তারপরে তো ফিরতে হবে, তাই না? তোমার যাওয়া ক্যান্সেল, আমি তোমার কাপড় গুছিয়ে রাখছি। এই যে শোনো, কি প্রমিস করেছিলাম আমরা? প্রমিস করেছিলাম যে আমরা বন্ধু সব কিছু শেয়ার করবো, তাই না? যখন বাসায় থাকবে তখন বন্ধু, আর যখন বাইরে থাকবে তখন তোমার বউ। I'll miss you more. তুমি যদি কাঁদতে থাকো, মন খারাপ করে থাকো, তাহলে আমি আর যেতে পারবো না। হ্যালো, হ্যালো, কে বলছেন? আপনি কি মল্লিকা বলছেন? জি, আপনি কে বলছেন? আচ্ছা, আমরা আপনার হাজবেন্ডকে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে সেখান থেকে হসপিটালে নিয়ে এসেছি। আপনি দয়া করে হসপিটালে চলে আসবেন। কোন হসপিটালে? আমি আমি এখনই আসছি। হ্যাঁ। দেখুন, ওর কি কোনো অ্যাবনর্মাল সিমটম, মাথা ব্যথা, এ ধরনের কোনো সিমটম কি আপনি কখনো খেয়াল করেছেন? ডক্টর, আমাদের বিয়ে হয়েছে মাত্র 1 মাস হয়, তাই খুব বেশি চেনা জানার এখনো সুযোগ হয়নি। তবু একটু চিন্তা করে দেখুন, একটু মনে করার চেষ্টা করুন, কখনো এরকম কিছু কি আপনার কাছে মনে হয়েছে, আপনাকে বলেছে? হ্যাঁ, মাঝে মাঝে সন্ধ্যার দিকে ওর মাথা ব্যথা হতো। আমি তখন কড়া করে একটা কফি দিতাম। আমি তো ভাবতাম যে এটা সে ঢং করছে আমার হাতে কফি খাওয়ার জন্য। কফি খাওয়ার বাহানা? অ্যাকচুয়ালি কি হয়েছে ডক্টর? আসলে এখন যে জিনিসটা আপনার সাথে শেয়ার করব, এটার জন্য আপনাকে এবং আপনার হাজব্যান্ডকে দুজনকেই খুব মানসিকভাবে শক্ত হতে হবে। বিশেষ করে আপনাকে অনেক শক্ত হতে হবে। আসলে কি ডক্টর? আমি যেটা সাসপেক্ট করতেছি, মেডিকেল সায়েন্সে ওনার মানে সর্বোচ্চ 3 মাস বাঁচার পসিবিলিটি। ওনার ব্রেন ক্যান্সার হয়েছে এবং এটা লাস্ট স্টেজের ব্রেন ক্যান্সার। কেমো, সার্জারি এগুলো ট্রাই করতে পারেন, কিন্তু খুব বেশি লাভ হবে না। আসলে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেড়ে যাবে। এর থেকে ভালো হয় ন্যাচারাল মৃত্যুটাকেই মেনে নেওয়া, কারণ আমরা কেউ তো আসলে অমর নই। জানি বিষয়টা আসলে খুব কঠিন, কিন্তু এখন দিনকে দিন ওনার পরিস্থিতিটা আসলে খারাপের দিকেই যাবে। এই সময় মানসিকভাবে ওনাকে বুস্ট আপ রাখা, ওনার সাথে স্বাভাবিক আচরণ করা, ওনাকে স্বাভাবিক করে রাখাটাই সবচেয়ে ভালো হবে। ডক্টর, এখানে কোনো ভুল হচ্ছে না? না, আমরা সব প্রসিডিউরগুলো কমপ্লিট করেই আসলে একটা ডিসিশনে এসেছি এবং ওনার রিপোর্টগুলো বলছে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এবং 2-3 জায়গার রিপোর্ট আমার কাছে এসেছে,
এবং অলমোস্ট সবগুলোই সেম। আপনাকে কিন্তু আসলে এখন অনেক শক্ত হতে হবে, মানসিকভাবে আপনার ভেতরটাকে অনেক শক্ত করতে হবে। কাঁদিস না মা, এখন তো শক্ত থাকতে হবে, নিজেকে দেখিয়ে দিতে হবে। একবার ভাবা যায় একটা মানুষ মাত্র 3 মাস বাঁচবে, আবার মেয়ের জীবনটা। মা তুই এখন এই 3 মাস হাসপাতালে তোকে অনেক শক্ত হয়ে তোর প্রিয় মানুষটাকে সত্যি কথাটা বলতে হবে, আর নিজেকে প্রস্তুত করতে হবে। কিভাবে বাবা? আমি সে কখন থেকে চেষ্টা করছি, পারছি না। আমি পলাশকে কথা কিভাবে বলবো বাবা? আমি সামনে যেতে পারছি। আমি জানি। আচ্ছা, আমি কি পলাশকে কিছু বলবো? না বাবা, আমি তাকে বাবা, একটা মানুষের মৃত্যু সেটা নর্মাল, আমরা সবাই মারা যাবো একদিন না একদিন। কিন্তু বাবা, যখন কেউ জেনে যায় তার সময়সীমা কতটুকু, কেমন লাগে বাবা? তারপরও তোকে শক্ত হতে হবে, কঠিন বাস্তবটাকে ফেস করতে হবে। আমাদের কিছু করার নাই মা। জানিস না মা, তুই শক্তভাবে থাক। কয়েকটা দিন খুব কষ্ট দিলাম, তাই না? কেন? লেখাটা যে শেষ করতে পারলে না? তুমি সুস্থ হও, তারপর সব কিছু শেষ হবে। তো আমি তো এখন সুস্থই আছি। ফ্রম নাও আই উইল টেক কেয়ার অফ এভরিথিং। কফি খাবে? এখনই এত বাহাদুরি দেখাতে হবে না। ক্যামেরাটা একটু দেওয়া যাবে? এই যেখানে আছে। তোমাকে তো কখনো রাখতে দেখিনি, রাখলে যে এত সুন্দর লাগে আগে বুঝি, সেজন্য কয়েকটা ছবি তুলে রাখো। হাসিরা রাগো। ফাজিল একটা, সবকিছু নিয়ে ফাইজলামি। রেগে তাকাও। আচ্ছা, তুমি সব ঝাপসা দেখাচ্ছে কেন? হ্যাঁ, কি ফাঙ্গাস পড়ে গেল এত তাড়াতাড়ি? তারপর পুরো লেন্সে সব খোলা খোলা দেখাচ্ছে, কি হলো? কি? কিছু না। কিছু খাবে? কি খাবো? কি হয়েছে তোর? কই? পলাশ, পলাশ, কি হয়েছে তোমার? ঠিক আছো? ব্যথা করছে। কি ব্যথা করছে? মাথার ভিতরে ভীষণ ব্যথা করছে। মাথা ব্যথা করছে?
যে চাপ দিচ্ছি ভেতরে আমি আমি চোখ মেরে তাকাতে পারছি না। আমি যদি তাকাতে না পারি আমি তোমাকে স্বপ্ন দেখবো কিভাবে স্বপ্ন দেখবো বলি। তুমি ডাক্তারকে বলো না আমি মেডিসিনটা একটু চেক করে দিতে। অনেকদিন তো হলো এখনো ভালো হচ্ছে না। হয়তো বিভিন্ন সাইড এফেক্ট থেকে এরকম হতে পারে। শান্ত, আমি ডাক্তারের সাথে কথা বলবো তো। ডাক্তারকে আমি বকা দিয়ে দেবো। এটা কি ওষুধ দিয়েছেন আমার জানটাকে? সে ঘুমাতে পারে না, আমাকে দিয়ে স্বপ্ন দেখবে। আর ডাক্তারকে একটা কথা বলবো যে আমার খুব উইক লাগছে, আমি নড়তে পারছি না। বলো আমি যদি নড়তে না পারি তাহলে আমি ছবি তুলবো কিভাবে? আমাকে বলো আমি কিভাবে ছবি তুলবো? আমি বলবো ডাক্তারকে, ওষুধ চেঞ্জ করে দেবে, সব ঠিক হয়ে যাবে। তুমি ঘুমানোর চেষ্টা করো না, আমি যে তোমার মাথা টিপে দিচ্ছি। বিশ্বাস করো মানে আমার আসলে কিচ্ছু দরকার নেই, ডাক্তারের ওষুধ নাই। আমার দরকার তোমাকে। তোমার স্পর্শ হলে আমি সুস্থ হয়ে যাব। ঘুমাও শোনা। ডক্টর, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। হয়েছে কি, মেডিসিনগুলো না কিছু সাইড এফেক্টে দেখা দিচ্ছে। কিছু কি চেঞ্জ করে দেওয়া পসিবল? আসলে মেডিসিন চেঞ্জ করে খুব লাভ হবে না। আপনি কি ওনাকে আসল জিনিসটা জানিয়েছেন? না ডক্টর, জানাতে পারিনি। আসল বিষয়টা ওনাকে জানানো দরকার। উনি জানলে বিষয়টার সাথে উনি সহজভাবে মেনে নিতে পারবেন। কিন্তু ডক্টর, এটা নিয়ে না আমার নিজের সাথেই নিজের লড়াই চলছে যে একটা মানুষের মৃত্যুর দিনক্ষণ আমি তাকে কিভাবে জানাবো। বিষয়টা আমি বুঝতে পেরেছি, বাট আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে। বিষয়টা ওনাকে জানানো দরকার। বিষয়টাকে নিয়ে উনি আস্তে আস্তে বুঝে ফেলবেন। শরীরের বিষয় তো। আসুন ভিতরে আসুন, আমি মেডিসিনগুলো চেঞ্জ করে দিচ্ছি। এই অবস্থা কেন? দিন দিন এত খারাপ অবস্থা হচ্ছে কেন? কই ঠিক তো আছে। আপনারা ডাক্তার চেঞ্জ করেন তো? ও ডাক্তারের সাথে কথা বলেছে, ডাক্তার তো বলছে যে আম রেসপন্সিং ওয়েল। চল কেকটা কেটে ফেলি। চল। হ্যাঁ, কেকটা কাটো।
পানিটা খাও। আই এম সরি, সবকিছু আজকে আমার জন্যই হলো। আমি যদি তোমাকে আরো আগেই বলে দিতাম। না, আমাকে আগে না বলে তুমি কোনো ভুল করো না। আমি নিজেই সব বুঝতে পারছিলাম। আমার শরীর জানান দিচ্ছিল তুমি তুমি যেভাবে শূন্য চোখে তাকিয়ে থাকো, নিঃশব্দ লেখার মতো নির্বাক হয়ে থাকো, সেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমি আর বেশি দিন নেই। শুধু কবে চলে যাবো সেটা আমি জানি না। সেটা জানতে চাইও না। আর 10টা মানুষ যেরকম ভাবে মরে যায়, আমিও সেভাবেই মরতে চাই। মৃত্যু কি অদ্ভুত, কেউ জানে না সে কবে মরবে। আমিও জানতে চাই না। বিশেষ করে আমিও চাই যে আমার মৃত্যু অন্য 10টা মৃত্যুর মতো একটা অ্যাক্সিডেন্টের মতোই হোক। আর তোমাকে আমি বলছি, আমি আমার শরীরের এই যে কষ্ট, সবকিছু আমি, আমার যত ব্যথা আছে সব কিছু জয় করব। সব পারবো বলি। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার দুটো হাত ধরে যে কটা দিন বেঁচে আছি, সে কটা দিন সবচেয়ে সুন্দর করে বাঁচবো। হ্যাঁ, আমার যা যা ইচ্ছা আছে সব ইচ্ছাগুলো পূরণ করবি। পারবো না বলো? তুমি বলো, তুমি আমার সাথে শেষ পর্যন্ত থাকবে, শুরু থেকে যেরকম তুমি আমার সঙ্গে ছিলে থাকবে। বলো আমি থাকবো। আমি থাকবো। থেকো। এখানে কেন পলাশ? এখানে কেন? আমাদের জ্ঞান মতে আমরা দুজন কখনো ফুল ছিলাম, তুমিও না, আমিও না। সেজন্য আমরা একজন আরেকজনকে কখনো ফুল উপহারও দিতে পারি। কিন্তু আমি শুনেছি, ফুল উপহার দিতে না পারলে ভালোবাসা সম্পূর্ণ হয় না। তাই আমি তোমার একটা ফুলের বাগান উপহার দিতে চাই। ফুলের বাগান? আমাদের ছাদে একটা ফুলের বাগান হবে, সেখানে নানান রঙের ফুলের গাছ থাকবে। তোমার যত্নে সেসব গাছে ফুল ফুটবে, সেই ফুল আমি হয়ে থাকবো। রাজি? রাজি। রাজি। নিয়ে চলো।
মলি 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 কি হয়েছে? কিছু লাগবে? কিছু লাগবে? মলি মলি এই যে আমি আমার না একটা শেষ ইচ্ছে ছিল, আমি খুব খুব উঠতে চেয়েছিলাম, আমি উড়ে উড়ে বেড়াবো, কিন্তু আমি ঘরের মধ্যে থাকতে চাই না। প্লিজ তুমি আমাকে তুমি ছাদে নিয়ে যাও, আমাকে আমাকে তুমি আকাশের কাছে নিয়ে যাও, আমাকে তুমি বাতাসের কাছে নিয়ে যাও বলে, প্লিজ। বলি আমি বাতাসের সাথে ঘুরে বেড়াবো, আকাশের দিকে তাকিয়ে থাকতে চাই। সত্যি বলছি বলি, এখানে থাক আমার ভালো লাগছে না, আমাকে বাইরে নিয়েছে। বলি বিশ্বাস করে এটা বিভৎস যে আমি হসপিটালের বেডে শুয়ে নাকে নল নিয়ে মরে যাবো, বাতাসের সাথে বেঁচে থাকতে চাই। প্লিজ বলে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। আর ততক্ষণ তুমি আমার সাথে থাকবে, বলো তুমি রাজিকে, বলো রাজি।